স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ ৭ দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন ওই কলেজের শিক্ষার্থীরা। গেল বেশ কয়েক মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের একটি তিতুমির আন্দোলন করে আসছে। এরই মধ্যে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি দেওয়া হয়েছে, তবে তিতুমির কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। এই দাবিতে গেল ৩ দিন ধরেই কলেজটিতে শাটডাউন কর্মসূচি চলছে। আলটিমেটাম দেওয়া হয়েছিল আজকের মধ্যে রাষ্ট্রীয় ঘোষণা না আসলে সড়ক ও রেলপথ অবরোধ করার। সেই সূত্রে সকাল থেকেই কলেজটির প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। একই দাবিতে গেল বছরের ১৮ নভেম্বর সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, আলটিমেটাম তো আজ শেষ হচ্ছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানাবেন এবং তারা কি বলছেন জানাবেন। সামিয়া, দেখুন, গতকাল বিকেল ৫টা থেকে তাদের যে ৭ দফা দাবি, সেই ৭ দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আমরণ অনশনে কর্মসূচি ঘোষণা করেছে। এখনো সেটি বহাল রয়েছে, কারণ কোথাও থেকে আসলে কোনো ধরনের তাদের যে আশ্বাস দেওয়া, সেই আশ্বাসটুকু তারা কিন্তু পায়নি। তাই তারা এখনো আমরণ অনশনে তারা যুক্ত আছেন। শুরুতেই ৫ জন ছিলেন, তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সংখ্যা বেড়ে গেছে। তো যে ৭টি দাবি তারা উত্থাপন করেছেন, সেই ৭টি দাবির মধ্যে হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা, ২৪-২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম ২টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করা। আপনি দেখতে পাচ্ছেন যে যারা অনশন করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা কি করতে চান পরবর্তী সময়। একটু জানতে চাই, আপনারা তো যে ৭টা দাবি নিয়ে আমরা অনশন করছেন, যদি দাবি আদায় না হয় তাহলে আপনারা পরবর্তী কর্মসূচি কি করবেন? আসলে জীবনের মূল্যে কোনো কর্মসূচি আসলে হয় না, যেটা আমরা দিয়েছি যে আমরণ অনশন, অর্থাৎ দ্বিতীয় কোনো কর্মসূচি থাকা উচিত না আমি মনে করি, এবং নাইও। আমাদের একটাই কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি থাকবে। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এবং অনশন পালন করে যাব। এটাই আমাদের। থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি এখন পর্যন্ত? মন্ত্রণালয় বা রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই পর্যন্ত আমরা যতদূর জানি আর কি। অসংখ্য ধন্যবাদ। তো সামিয়া, যে বিষয়টি তারা কিন্তু মৃত্যুকে পরোয়া না করেই তারা এই যে আন্দোলন বা কর্মসূচি তারা ঘোষণা করেছে, সেই কর্মসূচি তারা বহাল রাখবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে। এর পরবর্তীতে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণের একটি বিষয় কিন্তু তারা দাবি তুলেছেন। আন্তর্জাতিক শিক্ষা গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো তারা দাবি করেছেন। ৭ দফা দাবির মধ্যে তাদের এগুলো রয়েছে। আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তিতুমির কলেজটি এখন যে শাটডাউন অবস্থায় রয়েছে, তারা চাচ্ছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক, যাতে করে পরবর্তীতে কোনো কঠিনতম কর্মসূচি না দিতে হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ হবে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যে লেক মাচাতে ভাঙা হয়েছিল ১৬ তলা বিজিএমইএ ভবন, এবার সেই হাতিরঝিল লেক ভরাট করেই বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প। রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থকুঞ্জ পার্কে নামানো একটি র্যাম্পের জন্য ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ। লেক বাঁচিয়েও এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মত নগর পরিকল্পনাবিদদের। লেক ভরাটের এই কাজকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। নিয়মের ব্যত্যয় দেখছে পরিবেশ অধিদপ্তরও। তবে প্রকল্প শেষে লেকের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর ১৬ তলা এই ভবন ভেঙে ফেলা হয় ২০২০ সালে। কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন। কিন্তু এবার খোদ সরকারই ভরাট করেছে সেই হাতিরঝিল লেক। লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প, যা এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে কারওয়ানবাজার অংশের রেল লাইনের দুই পাশের লেকের 3 দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে, যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন যে র্যাম্পের জন্য হাতিরঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প। আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত। প্রয়োজনীয়তাটা নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, যেটা করা হয়নি। অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না, এটা বর্ধিত অংশ। পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী। একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতিঝিলকে, তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে, 40টা পিলার ওইখানে দেওয়া হচ্ছে, তখন আসলে হতাশে হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দৈন্যতা দেখে। আমরা ব্যাকফুটে চলে গেলাম, আবার আমরা সেই হাতিঝিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম, সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম। লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না, এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না। তো এটা পরীক্ষা করতে হবে, এবং আমাদের এনফোর্সমেন্ট উইং আছে, নিশ্চয়ই তারা দেখছেন। লেক ভরাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা অ্যালাউ করব না। তা আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের বিষয়। লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। কাজ হয়ে গেলে এগুলো সব উঠে যাবে, এগুলো তুলে আবার আমরা আগের অবস্থায় নিয়ে এসে দেবো। পিলারগুলো তো সাইড দিয়ে থাকবে কিছু, বাট তাও পার ঘেসে যাচ্ছে সব পিলার। এখানে অনেক প্রতিবন্ধকও তো আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করেই তো এগুলো চিন্তা ভাবনা করছে। লেক বাঁচাতে র্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশ সহ সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় প্রতিদিনই ঘটছে অপহরণের ঘটনা। বড়দের পাশাপাশি ক্যাম্পের শিশুরাও শিকার হচ্ছে অপহরণের, যাদের বিভিন্ন উপায়ে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও পাঠানো হয় অভিভাবকদের কাছে। বাসিন্দাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে অপহৃতদের। রাজীব ঘোষের রিপোর্ট। পাঁচ বছরের এই ছোট্ট শিশুটি বাবার কাছে আকুতি জানাচ্ছে। মূলত 15 সেকেন্ডের এমন একটি ভিডিও তৈরি করে অপহরণকারীরা তার বাবার কাছে পাঠিয়েছে গত 10ই জানুয়ারি রাতে। মাঠে মাঝে এরকম করে ঢুকাই আমার কাছে ভিডিও পাঠিয়েছে। আপনি দেখেন আপনার বাচ্চা মাঠে ঢুকে রাখছি, টাকাগুলো দিলে দেন, 100 লক্ষ টাকা আপনারে মানে কি আবার এলে মারি ফেলবো এরকম বলছে, কিনে বিক্রি করবো এরকম বলছে। আমার অনেক বই দেখাইছে। আমি 5 দিন পরে 50,000 টাকা জোগাড় করছিলাম। মসজিদ তো সাদা করি, মানুষের তো উদ্ধার করি, আরে টাকাগুলো দিয়েছিলাম, ও বাচ্চা দিয়ে নাই। ভিডিওটি হাতে পাওয়ার পর আব্দুর রহমান বুঝতে পারেন তার ছেলেকে অপহরণ করা হয়েছে, সঙ্গে মুক্তিপণ দাবি করা হয়েছে 7 লাখ টাকা। তো 2 দিন পরে আবার কল দিয়ে বলছিল 2 লাখ টাকা দে, নাহলে বাচ্চা মারি ফেলে, এরকম বলছি। আমি টাকা আমার কাছে অনেক টাকাগুলো নেবা, আমার বাচ্চাটা মারি ফেলেন, আমি টাকাগুলো দিতে পারবো না। হ্যাঁ এবার মানে আজ তো মসজিদ তো সাদা করি, আরে মাগি কুঁজি, আরে মানুষের তো উদ্ধার করি, আরে মানে কি 2,10,000 টাকা বাচ্চারে উদ্ধার করছিলাম। উখিয়ার এই আশ্রয় শিবিরেই জন্ম আরকানের। সপরিবারে থাকেন 19 নম্বর ক্যাম্পের C-15 ব্লকে। অপহরণের 8 দিন পর গত 16ই জানুয়ারি সন্তানকে ফেরত পান আব্দুর রহমান। তবে এখনো জানেন না তার ছেলেকে কিভাবে বা কাদের মাধ্যমে অপহরণ করা হয়েছিল। কুতুয়ালং বাজার এলাম, কুতুয়ালং বাজারের দোকান ভাই তো MSR হসপিটাল আছে, হসপিটালের আঙ্গাসতলা লামাজি রাতের 11টা বাজে। রাতের 11টা বাজে লামাজি গিয়ে আর তুই না ভাই, আর তো 11:30 বাজে। ওকে দোকানদার ভাই আরে লজে ঘরত গলাই জিল আবার বিনা বিটিভি করে নেট গুরু সারি দিয়ে নেটত আর খবর ভাই যাই আরে যোগাযোগ করে আরে যাই আরে দিনের 9টা বাজে নাকি চলো। হাত পা বাঁধা ছবির তরুণটির নাম সৈয়দ নূর। পরিবার সহ থাকেন কুতুপালং ক্যাম্প 2-এ। নূরের বোন জানান গত 4 জানুয়ারি রাতে তার মোবাইলে অজ্ঞাত একজন ফোন করে নূরকে অপহরণ করার তথ্য জানায়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় 10 লাখ টাকা। তার বাইরে 10 লাখ দিয়ে জায়গায় নূর তার বাই না 10 লাখ দিয়ে হাল্লা বিনা 11টা বাজে হতা কল মারিছে মই
হয় মতো আর বেগুন আপিট গিয়ে আর মায়ও আসিল হয় আলা টিয়া হরে ভাই তখন হয় মশাই তো যা হরা তুলি বাইবে না তো কেঁচুলে ঘর কাম বেশি ফেলা ইক্ষাতু টিক্ষাতু করি হয় দিনে দুইবার কল করি তার মারি মারি আর বিধি বিধে ইচ্ছা করে আর আবার 3 লাখ আর কাদা ঘর বানাই দিয়ে 50,000 আনি 3.5 লাখ টাকা ভরি দিয়ে রে তার বাইরে আবার শনিবার দিলে গিয়ে আর শনিবার দিন আসলে তোমাদের মাসে আবার টালমাদে এই দিয়ে তো ভাই দাঁড়ে খেয়াল তো লই যাবে বাইরে বার করি আর গাড়ি দিয়ে যা করি গরম মা দামি নূরের সাথে কথা হয় ক্যাম্পে, বললেন বাজারে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। তরকারি বাজারে গেছি, রাস্তার পাশে একটা হাইস গাড়ি আছে, হাইস গাড়িতে ডাক কামাইরা উঠে নিয়ে গেছে। কোথায় নিয়েছে আমি জানি না, আমার চোখ বান্ধা ছিল আর পাহাড়ে ঢুকে ফেলছে, পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ে নেওয়ার পর খানা দেওয়ার সময় আমার চোখ খুলে দিত, আমাকে মায়েরা ফিল্মত যদি টাকা না দিয়ে টাকা দিতে বলো আপনার মাকে, এরকম 2 দিন মূল আমি ফোন নম্বর দেখাই দিইনি। তারপর যখন মারা ধরা করতেছে আমি ফোন নম্বর দেখাই দিছি। ক্যাম্প 14 এর বাসিন্দা আবু ইউসুফের অভিজ্ঞতাও প্রায় একই রকম। সিএনজির মধ্য থেকে নিয়ে যাওয়া হয় গত 1 জানুয়ারি। 6 লক্ষ টাকা আমাকে টাকা দিলে ওনারা সারি দিবে, টাকা না দিলে মারি ফেলবে। তাহলে আমি ওনারকে বসে ভাই আমার কাছে 6 লক্ষ টাকা নাই, হঠাৎ যদি আমরা দিতে পারতাম আমরা তো এখন দিয়ে দিতাম। আপনি যদি আমার মা কানে দিবার আগে আপনি কি আমাকে মার ফেললে অনেক ভালো হবে, আমি অনেক খুশি থাকবো। মেট্টি নিচে চাইলে তাহলে ওনারা কিছু বোঝে নাই, ডাল হয়েছে তাহলে এত বড় লটি দিয়েছে, আমাকে অনেকগুলো মারধর কেছে। কোথায় কিসে ওগুলো আমি কেতু বুঝবো না, কার কাছে কিসে টাকার জন্য আমি কেতু বুঝতে পারছি না, তাহলে কিভাবে টাকাটা জোগাড় করতে। ক্যাম্পের বয়োজ্যেষ্ঠরা বলছেন অপহরণ বন্ধে সরকারের আরো সোচ্চার ভূমিকা প্রয়োজন। বাসা উচ্চা সাথে যদি খেলা গুচ্ছ যাইলে হাতে দৌড়ি লৈ যাই আরে বাদি বাজাই আরে মুনারিল সরকারের আইনের ব্যবস্থা লইবলা আর একখানা করে চাই। পুলিশ বলছে অপহরণ এবং মানব পাচার বন্ধে সব রকম চেষ্টা করা হচ্ছে। সবগুলো বিষয় আমরা ফোকাস করে জেলা পুলিশ কাজ করছে। সম্প্রতি পুলিশের অনেক অভিযানে বেশ কয়েকজন মানব পাচারকারী গ্রেপ্তার হয়েছে, মানব পাচারের ভিকটিম উদ্ধার হয়েছে। তো এই বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। অপহরণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহায্য করার বদলে প্রশ্ন তোলেন একজন রোহিঙ্গার পক্ষে কিভাবে মুক্তিপণের টাকা দেয়া সম্ভব, এমন অভিযোগ ভুক্তভোগীদের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। ধর্মপ্রাণ মুসলমানদের এই আয়োজনে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত অংশ নেবেন জোবাইরপন্থীরা, আর সাদপন্থীদের ইজতেমা হবে 14 থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল 2 পর্বে। এবার প্রথম পর্বও হবে 2 ভাগে। প্রথম পর্বের প্রথম ভাগে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ভাগে 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হবে 14, 15 ও 16ই ফেব্রুয়ারি। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। 365টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে। প্রায় 6,000 আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন 10,000 স্বেচ্ছাসেবক। সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয় 23 জানুয়ারি। এরপর 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন 3 কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনর্প্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গলবার ছিল 3 কার্যদিবসের শেষ দিন। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়। তার আগে 27 জানুয়ারি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন সেলিম মোর্শেদ। বুধবারের সভায় পুরস্কার প্রাপ্তদের নতুন তালিকা চূড়ান্ত করা হয়। মাসুদ খান, শুভাশিস সিনহা, সলিমুল্লাহ খান, GH হাবিব, মোহাম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান, সৈয়দ জামিল আহমেদ এই 7 জন পাচ্ছেন 2024 সালের পুরস্কার।
আলোচিত ঠিকাদার জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুর্নীতি মামলার রায় আজ দুপুরে ঢাকার বিশেষ জজ ৪ রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। গত ২২ জানুয়ারি একই আদালতে আসামি পক্ষের সংক্ষিপ্ত যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন। ওই দিন আসামি পক্ষের শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। এর আগে ২০১৯ সালের ২১শে অক্টোবর জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭,৮,৯৯,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরে ২০২১ সালের ১৭ জানুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। এরপর ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বৈধ কাগজপত্র ছাড়াই লক্ষ্মীপুরের রামগতিতে চলছে প্রায় অর্ধশতাধিক ইট ভাটা। ইট ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে কাশি ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রশাসন বলছে ব্যবস্থা নিতে শিগগিরই শুরু হবে অভিযান। নেই পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন। লক্ষ্মীপুরের রামগতিতে এভাবেই চলছে অর্ধশতাধিক বাংলা ইট ভাটা। জনবহুল এলাকায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন ইটের ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তারা। দিনের পর দিন ইটভাটার কর্মযজ্ঞ চললেও তা বন্ধে নেই প্রশাসনের কোনো উদ্যোগ। দুমার গতি আজ ৩ বছর না আমার টিন সব নষ্ট হয়ে গেছে। ঘর দুয়ার ব্যাগ নষ্ট হয়ে যাইতে আছে, ফিল্টার গতিকে অকান টাইম নাই, নিঃশ্বাস টান জানা ধোঁয়ার লাই। কত গাছ রুকলাম, একটা গাছও নাই, সুয়ারি গাছ রুকলাম, সুয়ারি গাছ সব মরে যাইতেছে। রামগতির ৮জন ব্রিকফিল্ডের মালিকদের বিরুদ্ধে রয়েছে হাইকোর্টের রায়কে পাল্টে দিতে রেজিস্ট্রার সহ অনুলিপিকারকগণের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ। মিথ্যা আদেশ তৈরির মাধ্যমে নকল কাগজ বানিয়ে পরিচালনা করছেন বাংলা ইটভাটা। রামগতিতে অর্ধশতাধিক ব্রিকফিল্ডের মধ্যে অনুমোদন রয়েছে মাত্র একটির। বাকিদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযান শুরু করার কথা জানিয়েছে প্রশাসন। এই তালিকাটি আমরা প্রস্তুত করেছি, খুব দ্রুত পরিবেশ অধিদপ্তর থেকে টিম আসবে এবং টিমটি আসার সাথে সাথে আমরা জেলা প্রশাসন থেকে এই অবৈধ ইটভাটা বন্ধ সহ এর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হবে, এমনটাই আশা ভুক্তভোগী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় ১ ডজনেরও বেশি ইট ভাটায় ব্যবহার হচ্ছে কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর টিনের তৈরি ব্যারেল চিমনি। পাশাপাশি ভাটাতেই করাত কল বসিয়ে দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ। নিষেধ অমান্য করে ইট তৈরিতে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি। মালিকদের দাবি প্রশাসনকে জানিয়েই কাজ করছে তারা, আর প্রশাসন বলছে অভিযানে গেলে পড়তে হয় বাধার মুখে। প্রকৃতির মাঝে দূষণের ভয়াবহ আয়োজন। বিস্তৃত ফসলের মাঠে বসানো হয়েছে ইটভাটা, মানা হচ্ছে না ন্যূনতম বিধিনিষেধ। কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি টিনের তৈরি ব্যারেল চিমনির ব্যবহার বন্ধ হয়েছে এক যুগ আগে, অথচ কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় প্রশাসনের চোখের সামনেই ইটভাটায় ব্যবহার হচ্ছে এসব ব্যারেল চিমনি। প্রতিদিন দেদারসে পোড়ানো হচ্ছে গাছ। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের অনুমোদন ছাড়াই শুধু ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে ইটভাটায় করাতকল বসিয়ে চলছে চেরাইয়ের কাজ। প্রতিদিন গড়ে ৪০০ মন কাঠ ব্যবহার হয় প্রতিটি ইটভাটায়। বন বিভাগের লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স আছে ৪০০ ৪৫০ মন করি। এই নানান ধরনের ব্যাপারী আছে, তারা কিনে ওই গ্রামের থেকে কিনে কাটি নিয়ে আসি এখানে দিয়ে যায় ভাটায়। এটার অনুমোদন নেই, সরকার অনুমোদন করে ফিক্স চিমনি করবে। আর নিয়ে আসে বাইরের পার্টি, পটুয়াখালী, তারপর সিলেট, ওই সমস্ত অঞ্চলে। পরিবেশ অধিদপ্তরের দাবি, যারা টিনের চিমনি ভাটা পরিচালনা করছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করাত কল থাকতে তো আমরা প্রাথমিক অভিযান যদি করা হয় তখন চাইলে ব্যবস্থা নেওয়া হয়। আর ওই যে টিনের চিমনির কথা বলতেছেন, হ্যাঁ টিনের চিমনি চলতেছে কুমারখালীর সাইডে কিছু। আমরা তো যে কিছুদিন আগে আপনার হচ্ছে যে চট সাজিয়ে গেছিলাম মোবাইল কোড করতে, ওই আর কি ড্রাম চিমনির উপরে, ঠিক আছে। কুষ্টিয়ায় ইটভাটা ১৮৭টি, এর মধ্যে ডজন খানেকের বেশি ভাটায় ব্যবহার হচ্ছে অবৈধ ব্যারেল চিমনি। দ্রুত অবৈধ ভাটা অপসারণ সহ পরিবেশ রক্ষায় কৃষি জমির মাটি ও কাঠ পোড়ানো বন্ধের দাবি সচেতন নাগরিকদের। ডিভিসি নিউজ ডেস্ক।
মাঘের শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চল, প্রভাব পড়ছে জনজীবন ও প্রকৃতিতে। আজ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠাকুরগাঁওয়ে কমছে না শীতের দাপট, পঞ্চগড়ে গেল দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে ঘন কুয়াশার কারণে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি সড়ক মহাসড়কে কম ছিল। তবে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হন খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। এদিকে শীতের দাপট বাড়ছে ঠাকুরগাঁওয়ে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে শ্রমজীবী মানুষ সহ সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে। আগামী কয়েকদিন ঠাকুরগাঁওয়ে শীতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চুয়াডাঙ্গায় আগের চেয়ে অনেকটাই কমেছে শীতের প্রভাব। ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। দুধের জন্য পরিচিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী তিল্লি বাজার। এখানকার দুধের গুণগত মান অতুলনীয়। মাত্র 30 মিনিটের এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় 250 মণ দুধ। এটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি বাজার। এই বাজারের স্থায়িত্ব মাত্র 30 মিনিট। তিল্লির চর, আকাশী, শাইলাবাড়ি, আয়নাপুর সহ বেশ কিছু গ্রাম থেকে প্রতিদিন শত শত কৃষক এই বাজারে আসেন দুধ বিক্রি করতে। সকাল 9টায় শুরু হওয়া এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় 250 মণ দুধ। বর্তমানে এই বাজারে দুধ বিক্রি হয় 60 থেকে 70 টাকা দরে। তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় দাম। দিল্লির বাজারটা লাগে আধা ঘন্টা, 9টার দিকে লাগে, কিন্তু মোটামুটি দুধ উঠে 200 থেকে 250 মণ। জাম্বা দর আছে এইভাবে বেশি আমরা প্রতিদিন তো 60 আছে, 65 আছে, 55 আছে, 70 আছে। দিল্লি বাজার সেরা দুধ, পিওর দুধ, কোনো ভেজাল নাই। গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে দুধ কিনতে ব্যাপারীরা আসেন তিল্লি বাজারে। জেলা এবং ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে চলে যায় এসব দুধ। আমাদের তিল্লি বাজারে কৃষকেরা অনেক দূর দূরান্ত থেকে দুধ নিয়ে আসে। আমাদের বাজারে দুধের মান অনেক ভালো। ছানা তৈরি করি প্রতিদিন মোটামুটি ধরেন যে হয়তো 7-8 মণ কিনি। দুধ উৎপাদনকারী খামারিদের পরামর্শ সহ প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন ধরনের পরামর্শ করে আসছে। ফলশ্রুতিতে দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ন্যায্য মূল্যে সে সমস্ত দুধ বিক্রি হচ্ছে। বাজারে ভালো চাহিদা এবং ন্যায্য দাম পাওয়ায় খুশি তিল্লি বাজারের ক্রেতা বিক্রেতারা। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।